নিজের বোকামির জন্য নিজেকে কটা কড়া কথা শোনাতে মন চাইল। ঢ্যাঁড়স একটা লোকটার ওর দিকে অগ্রসর হতে হতে একদম খাটের সঙ্গে মিশিয়ে গেলেন। কিরে, এখন নিভে গেলি কেন? পাখি হাসতে চেষ্টা করলো। লোকটা ওর ভীত মুখখানা দেখে স্বল্প হাসেন। ওকে চোখ পেরে আচমকা গালে টপাটপ কয়েকটি চুমু খেয়ে ঝড়ের গতিতে চলে গেলেন। পাখির মাথার ওপর দিয়ে গেল সব। দৃশ্যটি ফের মনে উঠতে সে লজ্জায় রক্তিমা ভাই ঢাকা মুখটা তৎক্ষণাৎ হাত দিয়ে ঢেকে ফেলল। অতঃপর মুচকি মুচকি হাসি অধর জুড়ে বিচরণ করল। আজকাল প্রাতকালের নভে বেশ শান্ত ও স্বচ্ছ দেখা যায়। আবার খানিকটা বিরতি নিয়ে মেঘমন্ত্রের সমগ্র আসমান ঢেকে ফেলে। মেঘলা মেঘলা আবহাওয়ার সঙ্গে দক্ষিণা হাওয়া পরাণে শীতল শিহরণ জাগিয়ে তোলে। কিঞ্চিত রোদের ঝিলিক দেখা দিলেও আবার মিলিয়ে যায়। তেমনি একটি সকাল আজ, তবে অন্য দিনের তুলনায় আজ মেঘাচ্ছন্ন বেশি। তপনের দেখা পাওয়া ঘোর অমাবস্যা হয়ে দাঁড়িয়েছে। ধোয়া ধোয়া কুয়াশা স্তূপ ফুর্ত হয়ে সর্ব জায়গায় সর্বস্তরে তলিয়ে। ফসলি জমি হতে এমন কোনো জায়গা নেই যেখানে কুয়াশা রানের সন্ধান মেলেনি। যত দূরে তাকাই কেবল রাশি রাশি কুয়াশা ছাড়া কিছুই চোখে পড়ে না। দেবদারু, শিমুল, কলা, তাল, খেজুর, বৃন্দি গাছগুলি হতে টুপটুপ করে শিশির বিন্দু বিন্দু কণা গড়িয়ে জমিনে লুটিয়ে পড়ে ভিজে স্যাঁতসেঁতে করে রেখেছে। শুনশান নীরব ও শিশিরে ভেজা রাস্তাঘাট। রাস্তার এপাশের বৃক্ষগুলি দৈত্যের ন্যায় মাথা তুলে বেশ দর্প নিয়ে দাঁড়িয়েছে। তাদের অহংকার চূর্ণ বিচূর্ণ করে দেয় কুয়াশার শিশির কণা। পুরোদমে স্নান করিয়ে একাকার করে ছাড়ল। তাদের এমন দুর্দশা দেখে হাসে যেন দোয়েল ভায়া। শীষ বাজায় কোমর হেলে তুলে। চলতি রাস্তায় লোক বলতে গোটা ৫-১০ হবে। শীত নিবারণের বস্ত্র পরে শীত বুড়োর সঙ্গে যুদ্ধে বিদ্রোহে নেমেছে যেন তারা। ঝরে যাওয়া শিমুল ফুলগুলি শিশিরে ভিজে অদ্ভুত এক নজর কাড়ে। শীতের সকাল মানেই হাড় কাঁপানো ঠক ঠক। তবুও শীত মানুষকে কাবু করতে পারে না। আর এই শীতকালকে আবার আমাদের পছন্দের তালিকায় রাখি। এ সময়ে হাটগঞ্জের তাজা তাজা সবজি মানুষের ভীষণ প্রিয়। এর মধ্যে আবার চলে পিঠে পুলির আয়োজনও। তেমনি একটি নিদারুণ শীতের সকালকে সঙ্গী করে লোকজন সবজি কিনতে, কেউ বিক্রি করতে বের হয়। তখন খুব ভোর। অত ভোরে কাকপক্ষী টের পাওয়া যায় না। কনকনে শীতে আজকাল পশু পাখিও যেন ঘরমুখো হয়েছে। ভারী উলের উত্তরীয় জড়িয়ে শীতে কনকন করে কাঁপতে কাঁপতে হাজির হলো লতিফ। রোগা শরীর, চাপা ভাঙা মুখ, দাঁতগুলো একটু উঁচু বেশি, তবে হাসলে সবকটি একসঙ্গে বেরিয়ে আসে। গলায় ছেলেটার মাফলার পেঁচানো, গায়ে মোটা ভারী সোয়েটার, পা দুটিতে পড়েছে কালো রঙের মোজা। কথা বলার সময় মুখ দিয়ে অদ্ভুত দেখতে উষ্ণ ধোঁয়া বের হয়। মানিক মৃথা তখন অর্ধভেজা হয়ে বাড়ির আঙিনায় এলেন কাঁপতে কাঁপতে। ঠান্ডায় দাঁতে দাঁত লাগার উপক্রম। ঠকঠক করে কম্পিত শব্দ হয় অধর জোড়া থেকে। গলা উঁচিয়ে ডাকলেন, রেখা, কাজল রেখা, কই লুঙ্গিটা দিয়ে যাও তো। অতিশয় ভীষণ ব্যস্ত এই মধ্যবয়সী মহিলা মাটির চুলায় চালের গুঁড়ো গুলে চিতাই পিঠা তৈরি করতে বসেছেন। পাশে লতিফ বসে মোড়া টেনে আগুনের কাছাকাছি বসলো। আগুন পোহাতে তার ভীষণ ভালো লাগে। হাতের আঙুলগুলি টান টান করে আগুনের কাছে নিয়ে গরম গরম তাপ নেয় শরীরে। মোটামুটি শরীর ভালোই গরম হয়ে এসেছে ওর। কাজল রেখা প্রথম পিঠা দুটি ওকে দিলেন আগে। খুব সচেতনতার সঙ্গে ঠোঁট গোল করে মুখ হতে বাতাস বের করে পিঠা ফু দিয়ে ঠান্ডা করছে ছেলেটা। এক পলক তাকিয়ে কাজল রেখা ফের কাজে মন দেন। পিঠা ঠান্ডা হলে লতিফ খণ্ড খণ্ড করে রং চায়ে ডুবিয়ে মুখে ভরে নেয়। ভীষণ স্বাদ লাগলো ওর কাছে। তখনই মানিক মৃথা ডাক এলো। কাজল রেখা ব্যস্ত হলেন। দ্রুত হাত ধুয়ে কাপড়ে মুছে উঠে দাঁড়ান। লতিফকে চুলোর পাশে বসিয়ে দিয়ে উঠোনে গিয়ে হাজির হলেন। মানিক মৃধাকে অর্ধভেজা দেখে কিঞ্চিৎ করে অবাক হলেন। সকাল সকাল ডুবিয়ে আনলা কেন? ডুবিয়ে উঠছি সেই সাথে, পা পিছলে পড়ে গেছি, দেখি লুঙ্গিটাও দেও। কাজল রেখা ফের ঘরে ঢোকেন। লুঙ্গির সঙ্গে শীতের গরম গরম পোশাক নিয়ে পুনরায় উঠোনে ছুটলেন। মানিক মৃথা কলপাড়ে গিয়ে একেবারে গরম গরম কলের পানি দিয়ে গোসল করে উঠলেন। ঠকঠক করে কাঁপতে কাঁপতে শীতের পোশাক পরিয়ে পাকঘরের চেয়ার টেনে গিয়ে আগুনের কাছাকাছি বসলেন। কাজল রেখা গরম গরম চিতাই পিঠার সঙ্গে রং চা মগে করে দিলেন। নিন, গরম গরম চা খেয়ে নিন, দেখবেন শীতটা কিছুটা কম লাগবে। মানিক মৃথা হাত বাড়িয়ে নিলেন। এক চুমুক দিয়ে পিঠা চুবিয়ে চুবিয়ে বেশ সময় নিয়ে খেলেন। বেলা ভালোই উঠছে। তিনি উঠে দাঁড়ান। উঠোনের মাঝে বড় পাতিলে করে মাছ রেখে এসেছেন। এখন মেন রাস্তায় উঠে একটি অটো কিংবা ভ্যান খুঁজতে হবে। না পেলে মাথায় করে নিয়েই হাটে যেতে হবে। লতিফকে তাড়া দিলেন তিনি। চল রে লতিফ, বেলা 7টা বাজতে চললো, এতক্ষণ হাট বসে গিয়েছে হয়তো।
ছেলেটা দ্রুত উঠে দাঁড়িয়ে সদর দরজার পানে ছুটল। সদর দরজার সামনে সবজির ডালা রেখে এসেছে সে। সেটা মাথায় নিয়ে হাটের উদ্দেশ্যে রওনা হলো। মানিকমৃথায় একটি ভ্যান পেলেন, সেটায় উঠে বসলেন। পথের মধ্যে লতিফকেও উঠিয়ে নিলেন। রজনী প্রথমাংশ। গোটা শতেক লোক বাস কাউন্টারে উপস্থিত। দুটো ট্যুরিস্ট বাস তাদের অপেক্ষাকৃত উপস্থিত। তাতে রাতের খাবার আর খাবার পানি উঠানো হচ্ছে। অনুমতি পেতেই দল বেঁধে সকলে বাসে উঠে পড়ে। সবার পেছনের সিট পড়েছে পাখির। শীতের পোশাক পরে গুটি গুটি মেরে জানালার পাশে ঘাপটি মেরে বসেছে ও। মনটা পুরোদমে ফুরফুরা। মাথায় গোমটার মতো নোন্না পেঁচিয়ে গায়ে শাল দিয়ে নিল। শীতটা তবুও বেশি বেশি লাগছে। বাইরে হালকা হালকা হাওয়া, কুঞ্জ কুঞ্জ কুয়াশাতে স্তূপও দেখা যায়। বাস চালু করলে আরও বেশি হাওয়ার উৎপাত হবে, এটা নিঃসন্দেহে বলা যায়। জানালাটা স্বল্প খোলা রাখতে হবে। বাইরের প্রকৃতি দেখায় মগ্ন। বাসটি বিলের পাশে মেন রোডে পার্ক করা। ল্যাম্পপোস্টের আলোয় মূলাক্ষেত স্পষ্ট দেখা যাচ্ছে। পাশে তাজা তাজা সিম থোকায় থোকায় ঝুলে থাকতে দেখা গেল। হঠাৎ দপ করে পাশে বসার শব্দ হলো। বাবান্তরের মধ্যে এতটা মশগুল হয়ে গভীরভাবে জড়িয়েছিল যে আচমকা হকচকিয়ে উঠল। বুকে অবিলম্বে থুতু ছিটিয়ে আগত ব্যক্তিকে দুটো কড়া কথা শোনাবে ভাবল। তার আগেই পরিচিত কড়া সুভাষটি নাকে হুড়হুড় করে ঢুকে গেল। ও দৃষ্টি দুটি বন্ধ করে ঘ্রাণটি মন ভরে শুষে নিল। ঘোর লাগা চোখ দুটি খুলে দৃষ্টি ঘুরিয়ে পাশের সিটে নাই। অমনি সুদর্শন সুটাম দেহের সুতনু পুরুষটিকে নজরে পড়ল। সে পুরোই অবাক হয়ে গেল। নজর ফেরাতে ইচ্ছে জাগল না। মুখটা বেঁকে নিল। ও মা, পুরোই ফিটফাট। কোরিয়ার মুভির হিরোদের মতন স্টাইল মেরে আসছে। পাখি মুখ বাঁকালো। যত সব ঢং। মেয়েদের দেখাবে বলে তার জন্য স্টাইল মারছে। আমি জানি না বুঝি? না হলে এত সাজসজ্জার মানে কি? ও দৃষ্টি ঘুরিয়ে নিল। ভাবলো কোথা থেকে উড়ে এসে ওর পাশ কেড়ে জুড়ে বসেছে কে জানে। গায়ে বাদামি রঙের লেদার জ্যাকেটের সঙ্গে ক্যাজুয়াল কালো রঙের প্যান্ট পরনে। মাথায় শীতের টুপিও পরেছে। কর্নফাস শু পরনে পায়ে। বাম হাতে চামড়ার নির্ধারণ ঘড়িটি ভীষণ নজর কাড়ে। চোখে আবার বরাবরের মতন একখান সানগ্লাস জুটিয়েছে। চুলগুলি জেল দিয়ে পেছনে সেট করে ভাব নিচ্ছেন কি যেন মুভির কোনো হিরো। পাখির হিংসা হলো। গা জ্বলে পুড়ে যাচ্ছে। এমন ভয়ঙ্কর আগুন মার্কা লুক নিয়ে লোকটা টুরে যাবে। নির্ঘাত সকল মেয়েটা তাকে গিলে গিলে খাবে। এমনিতেই লোকটার মুখের গড়ন সুন্দর, তারপর এমন লুকে আসতে বলেছে কে? হ্যাঁ, সকলের মাথা খারাপ করবে নাকি? উনি ওর কুচকানো মুখটা দেখে ইশারায় জানতে চাইল। কি কি জান? পাখি অধর ছড়িয়ে সামান্য হাসতে চেষ্টা করলো। কিছু না। ফের বলল, এখানে বসছেন কেন? তাহলে আরেক মেয়ের কোলে গিয়ে বসতাম। ঠিক আছে, আমি বরং ওই সুন্দরী মেয়েটার কোলে গিয়ে বসি। আজ রাতটা না হয় ওর কোলে বসেই কাটিয়ে দিব। রাতে ওর কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে পড়বো। গুড নাইট জান, টেক কেয়ার। পাখির হিংসায় গা আগুনে জ্বলে পুড়ে যেতে লাগলো। ওনার হাত খামচে ধরে টেনে দাঁড়ান্ত অবস্থা থেকে বসিয়ে দিল। গলাটা আলতো করে চেপে ধরে কটমট করে বলল, খুব শখ না অন্য মেয়েদের কোলে বসার? দিব গলাটা টিপে মেরে। কি ধরেছিস সেটা জান? তোর থেকে অন্তত একজন 5 বছরের পিচ্চিও এর চেয়ে ভালো ধরতে পারবে। ধরবি যেহেতু একটু শক্ত করেই চেপে ধর না। পাখি ফোঁস করে নিঃশ্বাসের গতি টানলো। তৎক্ষণাৎ গলা থেকে হাত সরিয়ে নিল। জানলার দিকে দৃষ্টি ফেলে বলল, আমার বর হয়ে আপনি পরনারীর কোলে গিয়ে বসবেন? এত অধঃপতন হয়েছে আপনার? হ্যাঁ, আবার কাঁধে মাথা রেখে ঘুমাতেও যাবেন? কত শখ! এমন জায়গায় মারবো না, কাউকে দেখাতে পর্যন্ত পারবেন না। ওর কথাগুলি শুনে উনি মিটমিটে হাসেন। হাস্যবান অধর ওদের সুদান। কোথায় মারবি সোনা? জানেন না বুঝি? নির্লজ্জের মতো আবার জিজ্ঞেস করছেন। উনি ওকে জানলার সঙ্গে কোমর ঠেলে চেপে ধরলেন। বেশ দর্প দাপট দেখিয়ে আলতো করে সতর্কতার সঙ্গে এপাশে নজর বুলিয়ে ওর গলায় কামড় বসিয়ে দিলেন। আমার চরিত্র একমাত্র তোর কাছে অসৎ হতে পারে, কেননা তুই আমার ঘরের বউ। দুনিয়ার যত লুচ্চামি তোর সাথে করা যায় বুঝলি, সেখানে পুরো দুনিয়ার কাছে আমি সৎ। পাখি ভেঙচি মারল। বোতলের মুখ খুলে ঢকঢক করে পানি খেয়ে নিল। নিখিল বাসে উঠে দৃষ্টি ঘুরিয়ে ঘুরিয়ে নাওফকে খুঁজলো। ও তো পেছনে খুঁজে পাওয়াও মুশকিল। গলা উঁচিয়ে সে ডাকলো, নফ, এরে নয় ফা, কেমনে ঢুকালি গিয়া ভাই? না ফাত উঠিয়ে দেখালো। এই যে এইদিকে। তুই ওই সিপাই কি করস? হাওয়া খাই। ভাই, হাওয়া খাস ভালো কথা, কিন্তু সিপাই থাকার বয়স নয় এখন। এই বয়সে চিপাই থাকবো না কোন বয়সে? এখনই তো চিপাই চাপাই ঘোরার বয়স। ভাই এদিকে আয়। উনি উঠে এলেন। এসে নিখিলকে আলতো করে বস্তা দেশে লাথি বসালেন। রোমান্টিক মুহূর্তে কাবাবের হাড্ডি হোস কেন? ভাই একটু নিজেকে মানিয়ে শুনিয়ে নিয়ন্ত্রণ কর।
এটা তোর হানিমুন ট্যুর নয়, এটা কোচিং ট্যুর। এখানে সচেতন না হলে কবে হবি? সবার এটা কোচিং ট্যুর হতে পারে, বাট আমার ক্ষেত্রে আলাদা। আমারটা হানিমুন ট্যুর ধরে নিস। আস্তাগ ফিরুল্লাহ। এর মধ্যে ভাই নিজেকে বিবাহিত কাপল ভাবতে শুরু করে দিয়েছিস? ভুলে গিয়েছিস নাকি তুই এখন অবিবাহিত? আমার বাল, এত কথা তোকে স্মরণ করিয়ে দিতে হবে না। তুই যা তো, তোর যন্ত্রণা এসেছে গেছে, পিছু ঘর। নিখিল ভ্রু কুঁচকে ফেললো, ঘাড় ঘুরিয়ে পিছু ঘুরতে গিয়ে দেখলো মুক্তি এসেছে। অমনি তার মুখের কোণে প্রসন্ন চিত্তে হাসির ঝিলিক ফুটলো। শার্টের কলার টেনে টেনে ঠিক করলো, চুলে হাত চালিয়ে সুন্দর করে হাঁটার ভঙ্গিমা করে মুক্তির হাত ধরতে আসতে যাচ্ছিল। অমনি পথমধ্যে নাফ ওকে ল্যাং মেরে ফেলে দিল। বেচারা চিটপটাং হয়ে পড়ে গেল। পড়ে সে কি তার আহাজারি! সেটা দেখে নাফ অদর চেপে খানিকটা হেসে নিল, মুক্তিকে হাতের ইশারায় ডাকলো। এদিকে আয়। নিখিল ঠোঁট উল্টালো, মুখটা করুণ করে রাখলো। অসহায় মুখটা হয়েছে দেখার মতন। ওকে দেখে মুক্তি একগাল হাসলো। ভেটকি মাছের মতন নিখিল কেবল চেয়েছে ওদের কাণ্ডকলাপ দেখলো। মুক্তিকে নোভা ম্যাডামের পাশে বসিয়ে দিলেন উনি। নিখিল বেচারার মুখটা মেঘে ঢাকা, নির্বিশেষে দৃষ্টি দুটিতে হতভম্বতায় স্থির, মুখটাই ঘোর অমাবস্যায় ঢাকা। নাও সে দৃশ্যটুকু বড় করে পেছনের সিটে গিয়ে ফের পায়ের ওপর পা তুলে বসে পড়ল। পলিব্যাগ হাতিয়ে ম্যাঙ্গো জুস বের করে মুখে ভরে নিল। নিখিল নাফের পাশে গিয়ে শার্ট টেনে টুনে টান করে বসে পড়ল। খ্যাক খ্যাক করে কেসে উঠল। এই বয়সে যক্ষা রোগ মোটেও ভালো লক্ষণ নয়। সামনে তোর বিয়ে, ভালো একটা স্বাস্থ্য কেন্দ্রে যাস। আর পস্তাইস না ভাই, তবে ওই কাজটা অমন না করলেও পারতিস। কত ভাবলাম দুজনে একসাথে বসে গল্প আড্ডা দিব, সব মাটি করে দিলি। আজ সারাক্ষণ আমি তোকে জ্বালাবো, এখানেই ঘাপটি মেরে বসে থাকবো, মনে রাখিস। দেখি তুই রোমান্স করস কেমনে। উনি লম্বা আলুসমি দিয়ে শুধান। আপনার কোনো সমস্যা নেই? তোর বোন আর বোন জামাই রোম্যান্সের সাক্ষী না হয়ে থাকলি তুই এসব ছোটোখাটো ব্যাপারে মাথা ঘামাতে নেই পিচ্ছি। শত হলেও ভবিষ্যতে তুই আমার ভাইরা ভাই হবি। পাখি ফ্যালফ্যাল করে কতক্ষণ চেয়ে রইল। পরক্ষণে ওদের কথা শুনে লজ্জা পাওয়ায় মুখটা আড়াল করে জানালার দিকে ঘুরিয়ে নিল। বাস চাইল 11টার দিকে। মাঝ সিটে নাফ, জানালার সিটে পাখি, আর নাফের অপর সিটে নিখিল। বাসের লাইট বন্ধ করে সাউন্ড দিয়ে রোমান্টিক গান ছেড়ে দিল। নাও পাখির সঙ্গে কথা বলার ফাঁকে ফাঁকে ওর গাল নাক ধরে টানে, পরপর গালে কয়েকটি চুমু খেয়ে নিল। নিখিল মোবাইল দিয়ে মুখটা ঢেকে ফেল। আস্তাগ ফিরুল্লাহ, আস্তাগ ফিরুল্লাহ। আল্লাহ রহম করো, বাঁচাও। এরে আমারে একটু সম্মান করিস, বন্ধু হিসেবে না, অন্তত পাখির বড় ভাই হিসেবে। নিখিল মোবাইল দিয়ে মুখটা ঢেকে ফেলল। নাক চোখ মুখ খিচিয়ে উঠল। বিরক্ত করে না পিচ্ছি, আস্তে দোয়া পড়ো, ডিস্টার্ব হচ্ছে তো। নিখিল কয়েক সেকেন্ড তপ দেখিয়ে রইল, কথা বলার মতন ভাষা খুঁজে পেল না। কেবল বধিরের মতন নির্বাক নিষ্প্রাণ হয়ে আছে স্তব্ধ মুখটি। বাচ্চা পয়দা করার বয়সে তাকে শুনতে হচ্ছে সে নাকি পিচ্ছি, ফিডার খাওয়ার বয়স এখনো আছে নাকি, যত সব আজগুবি কথা। নিখিলকে কোনো প্রকার কথার সুযোগ না দিয়ে উনি ফের পাখির সঙ্গে কথা বলায় মনোযোগী হয়ে পড়েন। পাখি কথার মাঝে হু হা করে হেসে ফেলে। উনি আকস্মিক পাখির অধরে নিজের অধর মিশিয়ে দেন। পাখি কিং কর্তব্য বিমূঢ়, নিখিলও হতভম্ব স্তব্ধ। উপস্থিত জ্ঞান হারিয়ে কেমন নির্লজ্জের মতন ফ্যালফ্যাল করে ওদের রঙ্গলীলা দেখল। হুশ আসতেই গাল দুটি রক্তিম হইল। এই বান্দা যে আজ রোম্যান্সের সর্বোচ্চ স্তর পার করে নিজের আসল রূপ দেখিয়ে ছাড়বে এটা জানা ছিল না। তার আগেই ওর জায়গাটা পরিবর্তন করা উচিত ছিল। অত শত ভেবে চিনতে এখন আর লাভ নেই। আচমকা সিট ছেড়ে দ্রুত উঠে গেল সে। তৎক্ষণাৎ না পাখিকে ছেড়ে দিল। ওর অধরের কোণে খেলা করে রহস্যময় হাসির ঝিলিক। তার প্ল্যান সাকসেসফুল। ও ইচ্ছে করেই এমন আচরণ করেছিল যাতে নিখিল লজ্জা পেয়ে নিজেই সিট ছেড়ে উঠে যায়। সেটা একটু লাজুক স্বভাবের। পাখি লজ্জায় আর কথা বলতে পারল না। আগামীতে কিভাবে নিখিল ভাইয়ের সামনে দাঁড়াবে সেটা নিয়ে চিন্তার শেষ নেই। কেননা নিখিল ভাই ওদের ওই অবস্থায় দেখেছিল। লোকটা হয়েছে নির্লজ্জ। কি দরকার ছিল অমন করে চুমু খাওয়ার? ব্যাপারটা দুজনের ভেতরে সীমাবদ্ধ থাকলে লজ্জার ব্যাপার ছিল না, কিন্তু এখানের কাহিনী সম্পূর্ণ ভিন্নতম। এমন একটা লোকের সঙ্গে বিয়ে হয়েছে যে নিজেও একটা নির্লজ্জ, ওকেও নির্লজ্জের খেতাবে নাম লিখিয়ে ছাড়বে। রাত তখন 12টা। নাও সারাটা দিন বেশ খাটাখাটনি করেছে। ট্যুরের সমস্ত দায়িত্ব তাকে পালন করতে হয়েছে। হোটেল বুক থেকে রাতের খাবারের ব্যবস্থা, বাসের ব্যবস্থা, তার উপর নিজের কাজ তো আছেই। 3 দিন থাকবে, সেসবের কাজ জমে থাকবে, তাই সেসব কাজ আগে করেই আসতে হয়েছে। এখন পাখির ঘাড়ে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে যাচ্ছে।
বিষয়টি অনেকে লক্ষ্য করছে। নোভা ম্যাডাম, আবুল স্যার, আরও কিছু শিক্ষক ছাত্রছাত্রীদের দৃষ্টি এড়ায়নি। পাখি ওনাকে বহুবার ডেকেছে, বলেছে সবাই তাদের কটু চোখে দেখছে। তাতে লোকটার ভ্রুক্ষেপ নেই, যেন সে নিজেই সবাইকে তাদের সম্পর্কটা সেধে সেধে দেখাতে চাচ্ছে, প্রদর্শন করছে। কিছুক্ষণ পর পাখির পেটের ভেতরে মুচড়ে উঠল। মিনিট কয়েকের মধ্যে 2 নাম্বার পেয়ে বসলো। লজ্জায় ওনাকে ডাকতেও পারছে না। সম্পর্কটা স্বামী স্ত্রী হলেও এখনও পর্যন্ত তাদের মধ্যে খোলামেলা সেরকম কথাবার্তা হয়নি। সে হিসেবে নিখিল ভাই একেবারে ফ্রি। কারণ রয়েছে, তিনি অনেক ন্যাংটাকাল থেকে চেনে। ছোট বোনের মতন ওকে দেখে এসেছে। পাখিও নিজের বড় ভাই স্বরূপ মনে করে এসেছে। লোকটাকে 2বার ডাকলেও শুনল না। সকলে ততক্ষণে ঘুমে বিভোর। তার পেটের চাপ প্রয়োগ প্রয়োগ যন্ত্রণা বাড়তে লাগলো। এই মুহূর্তে বাস থামাতে হবে, না হলে সর্বনাশ হয়ে যাবে। কাউন্টার ছাড়া বাস থামানো সম্ভব না। লোকটা কাঁধ থেকে সেই কখন ওর কোলে নেমে এসেছে। বাচ্চাদের মতন ওর কোমর জড়িয়ে ধরে গুটি গুটি মেরে ঘুমিয়ে আছে। লাইট বন্ধের কারণে পেছনের সিট তেমন দেখা যায় না, না হলে এতক্ষণে সার ছিল ব্যাপার। তাছাড়া অধিকাংশ লোকই এখন ঘুমে ডুবে। ওনাকে আর ডাকলো না, কেন জানি ডাকতে ইচ্ছে করলো না। পাখি খুব সাবধানে ওনার মাথা কোল থেকে সরিয়ে বাসের সিটে রেখে দিল। এরপরে হেঁটে গিয়ে মুক্তিকে ডাকলো। আপা, এই আপা। মুক্তি চোখ ডলে উঠে ঠিক করে বসলো। কি হয়েছে পাখি? আপা বাথরুমের বেগ পেয়েছে। এই রাতে? হুম। বেশ টেনশনে পড়ে গেল মুক্তি। চিন্তিত মুখখানা নিয়ে নিখিলকে ফোন করলো। মাঝরাতে কি হয়েছে সোনা? তোমার কি চুমু খেতে ইচ্ছা করছে? ধ্যাত, মাথা গেছে নাকি পুরোটা আপনার? মাঝরাতে আবল তাবল বকছেন। বাস থামাতে বলেন, পাখি বাথরুমে যাবে। সেটা ঝাড়ি না মেরে সুন্দর করে বুঝিয়ে বললেই তো পারিস। একেবারে মুখে কোনো রসকস নাই। তুই আর কখনো করলা ভাজি খাবি না। করলা খেতে খেতে মুখটাকে একেবারে তেতো বানিয়ে ছাড়ছস। নিয়মিত এখন থেকে রোজ শুধু মধু খাবি, মধু। তাহলে মধু মধু কথা ফুটবে মুখ দিয়ে। পাঠিয়ে দেও রে। এরপর খট করে কল কেটে দিল। সামনের সিটে গিয়ে নিখিলকে পাওয়া গেল। বাস চালককে বাস সামনের কাউন্টারে থামাতে বলল নিখিল। মিনিট 2 পর একটি কাউন্টার দেখে বাস চালক থামালেন। মুক্তি গলা উঁচিয়ে বলল, আমি আসবো? পাখি বলল, না, লাগবে না। বাথরুমে যাওয়ার পর পাখি বুঝলো তার অবস্থা খারাপ। দুবার বাথরুমে গিয়েছে। তার ভেতরে মেয়েলি শারীরিক সমস্যা দেখা দিয়েছে, আবার পেটও খারাপ। দুটো মিলিয়ে ট্যুরে যাওয়ার মতন মন মানসিকতা খুঁজে পেল না। পেট ব্যথায় ফেটে যাচ্ছে। মুখটা করুণ ফ্যাকাশে হয়ে এলো। কোমর ধরে দুর্বল দেহটা টেনে হিঁচড়ে কাউন্টারে উপস্থিত হলো। দুর্বল চিত্তে ফ্যাকাশে শুকনো মুখটা নিয়ে বলল, নিখিল ভাই, আমার পক্ষে আর ট্যুরে যাওয়া সম্ভব নয়। প্লিজ রাগ করবেন না। আমি এখন বাড়ি যেতে চাই। এখান থেকে বাড়ি যেতে হলে বড় জোর 1 ঘন্টা লাগবে। নিখিল চিন্তিত মুখখানা নিয়ে চেঁচিয়ে উঠল, পাগল হয়েছিস? এই মাঝরাতে তোকে একা ছাড়বো? দিনকালের অবস্থা দেখেছিস? সত্যি করে বলতো তোর কি হয়েছে? আসার সময় তো বেশ প্রফুল্ল ছিলি, হঠাৎ বাড়ি যাওয়ার ভূত মাথায় চাপলো কেন? পাখির মুখটা করুণ ও নিচু হয়ে এলো। পেটে সমস্যা নিখিল ভাই, তার সঙ্গে বমি বমি আসছে। আপনি আব্বাকে ফোন করুন, উনি এসে নিয়ে যাবে। এই অবস্থায় ট্যুরে যাওয়া সত্যি যায় না। নিখিল কিছুক্ষণ দাঁতে নখ কেটে ভাবলো, পরক্ষণে বলল, দাঁড়া, আমি নওয়াফকে ডেকে আনছি। পাখি বাধা দিল, প্লিজ এমনটা করবেন না। দরকার পড়লে মুক্তি আপাকে ডেকে দিন। ওর শুকনো ব্যথাতুর মুখটা এক পলক দেখে নিখিল শুধালো। ঠিক আছে। মুক্তি এসে পাখিকে বেশ কড়া করে শাসালো, ধমকালো। কাহিনী কি? তুই নাকি বাড়ি যেতে চাস? পাখির হাত কষলে আমতা আমতা করে মিনমিনে বলল। হুম। মুক্তির সন্দেহ গাঢ় হলো। পাখির চোখ মুখ তিমিরে তলিয়ে, চোখ দুটিও ছলছলে আষাঢ়ে মেঘে ঢেকে। সে ওর হাত ধরে টেনে নিখিলের থেকে বেশ কিছুটা দূরত্বে নিয়ে এলো। গালে স্নেহের হাত রেখে শুধালো, সোনা বোন, আমার এবার বল কি হয়েছে? পিরিয়ড হয়েছে? পাখি নত মুখে বলল, হুম হুম তার ভিতরে পেট খারাপ। পেটে প্রচন্ড পেইন হচ্ছে আপা। আমি আর একটু জার্নি করলে নির্ঘাত মরেই যাব। গলাটা বড্ড অসহায় শোনালো। ওর ব্যথিত মলিন হওয়া মুখটা দেখে মুক্তি আর কোনো প্রশ্ন প্রকার করলো না। নিখিলকে গিয়ে শুধালো, একটা গাড়ি ডেকে দিন, আমি আর পাখি চলে যাচ্ছি, আপনারা ট্যুরে যান। নিখিলের মুখে অমাবস্যা নামলো। তুই থাক, আমি দিয়ে আসছি ওকে। সামনে একটা বাইক দেখছি, ওর সঙ্গে কথা বলে আসি, দেখি কত ভাড়া চাই। বাইকওয়ালা বেশ চওড়া দাম চাচ্ছে, তবুও যেতে হবে। বাস চালককে নিখিল ফেরিঘাটে দাঁড়াতে বলে সে বাইকে উঠে বসলো। পাখিকে পেছনে উঠে ধরে বসতে বলল। 1 ঘন্টার রাস্তা মাত্র 30 মিনিটের মধ্যে শেষ করলো।
পাখিকে ওদের বাড়ির সামনে দিয়ে ওর আব্বাকে ফোন করে দিল পাখিকে নিয়ে যেতে। তারপর নিখিল আবার বাইকে উঠে বসলো। তার আবার বাস ধরতে হবে।